আগামী রোজার আগে মধ্য ফেব্রুয়ারিতে তারা নির্বাচনের লক্ষ্যে মোটামুটি কাজ করছেন। তিনি অপেক্ষা করছেন আগামী নির্বাচনের মধ্য দিয়ে একটি জনসমর্থিত বা নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা হস্তান্তরের জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা মাই টিভি সংলাপে সমসাময়িক প্রসঙ্গে কথা বলি। আপনারা যে বিষয়গুলো জানতে চান তা আমরা জেনে নেই আপনাদের প্রশ্নের মাধ্যমে। যারা অতিথি থাকেন তাদের কাছ থেকে আপনারা জানতে চান আগামীর বাংলাদেশ কোন পথে যাচ্ছে, আগামী নির্বাচনেরই বা খবর কি, কিংবা কেউ কেউ মাঝে মাঝে প্রশ্ন করেও বসেন যে নির্বাচন কি আদৌ হবে এবং সেটি কি ফেব্রুয়ারিতে। এমন নানাবিধ প্রশ্ন আপনাদের থাকে এবং এই প্রশ্নের যৌক্তিকতাও অনেক সময় বাড়িয়ে দেয় যখন আজকে আমরা সেজন্য আলোচনার বিষয় রেখেছি যথাসময়ে কি নির্বাচন। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত দুজন আলোচক। ডান পাশে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং ডান পাশে রয়েছেন কমরেড সাইফুল হক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। সাইফুল ভাই আপনাকে এবং দুদু ভাই আপনাকে দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, যে কথা বলছিলাম তা হচ্ছে প্রধান উপদেষ্টা আজকেও তিনি মালয়েশিয়া সফরকালে বলেছেন যে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত অন্তর্বর্তী সরকার, কিন্তু সেই যথাসময়ের নির্বাচনটা ফেব্রুয়ারির কথা যদিও বলেছে, কিন্তু বিভিন্ন দাবিতে, বিশেষ করে আজকেও জামাত ইসলামী তাদের বিক্ষোভ করেছে রাজধানীতে জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনগত ভিত্তি নিয়ে। পিআর পদ্ধতি সহ নানা দাবিতে রয়েছে এনসিপির, এবং এনসিপির এক নেতা গতকালকে অন্যতম এক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন যে এই সকল সমাধান না হওয়া পর্যন্ত নির্বাচন ঘোষণা হলেও নির্বাচন ফেব্রুয়ারিতে করতে দেওয়া হবে না কিংবা হবে না। এই বিষয়গুলো নিয়ে শামসুজ্জামান দুদু প্রশ্ন প্রথমেই দুদু হয় আপনার কাছে, তাহলে কি ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আবারও কি একটু শঙ্কা থেকে গেল? জি, আপনাকে ধন্যবাদ। সাইফুল ভাইকে শুভেচ্ছা, যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন। আমার কাছে কিন্তু তা মনে হয় না। যারা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা, নিয়ম পদ্ধতি বিশ্বাস করে তারাই মূলত গত 16 বছর ধরে লড়াই করেছে একটি ভালো নির্বাচনের মধ্য থেকে এ দেশের জনগণ ভোট অধিকার প্রয়োগ করে তার প্রতিনিধি নির্বাচিত করবে, সরকার নির্বাচিত করবে। এটি যখন হয় নাই তখনই আমাদের বাংলাদেশের যতগুলো সমস্যার ক্রমান্বয়ে এটা তীব্র হয়েছে এবং কখনো কখনো এটা সংঘাতমূলক হয়েছে। বাংলাদেশটা তৈরি হয়েছে মানুষের জন্য। দেশের জনগণ তারা গণতান্ত্রিক পদ্ধতিকে বেছে নিয়েছে, স্বাধীনতাকে অর্জন করেছে এটা বুকের রক্ত দিয়ে। এই স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য যে জাতি লড়াই করে, যুদ্ধ করে, রক্ত দেয়, তাদের সামনে কিন্তু যে পথটা থাকে সেই পথটা প্রতিবন্ধকতা সৃষ্টি করলেও সেটা তারা সময় সুযোগের প্রেক্ষিতে এটা উপড়িয়ে ফেলে, যেটা আমরা 24-এ দেখেছি। 16 বছর সংঘাত হয়েছে, 16 বছর লড়াই হয়েছে, 16 বছর শহীদ হয়েছে মানুষ। এক বিএনপির প্রায় 16 বছরে 5,500 তারা শহীদ হয়েছে, নেতা কর্মী, ছাত্র, যুবক। এর বাইরে দেশের সকল রাজনৈতিক দল যারা এই সংগ্রামে ছিল কম বেশি তারা আত্মত্যাগ স্বীকার করেছে, মামলা, জুলুম, জেল এগুলো ফেস করেছে। এখন স্বৈরতন্ত্রকে আমি বিদায় করে দেওয়ার পরে, অর্থাৎ 3টে ভালো নির্বাচন বলতে যেটা বোঝায় তার ধারে কাছেও ছিল না। 3টা নির্বাচনের নামে জালিয়াতি করা হয়েছে, এই জন্যই সে স্বৈরতান্ত্রিক। সমস্ত অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে, জুলুম করেছে। এখন যে সম্ভাবনাটা দেখা দিয়েছে সেটি একটি ভালো নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। সেই জায়গায় যদি আমি দায়িত্বহীনের মতো কথা বলি, নির্বাচনে আমি হতে দিব না, তাহলে এটা আমার মনে হয় জাতিগত একটা লজ্জার ব্যাপার এবং রাজনীতি সময়ে নির্বুদ্ধিতার পরিচয় দেওয়া। কি করে একটা ভালো নির্বাচন সম্ভব সেই দাবি থাকতে পারে, কর্মসূচি থাকতে পারে। সেই কর্মসূচি যদি সরকার না মানে, আমি সেটাকেই সামনে এনে নির্বাচনে জয়লাভ করে মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করে আমি সেই কাজগুলো করার চেষ্টা করব। কিন্তু আমি যখন হতে দিব না,
তখন অতীতে ফিরে যাওয়া, স্বৈরতান্ত্রিক প্রবণতাটার কাছে নতি স্বীকার করা, আর দেশের মধ্যে গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নেওয়া, এটা আমার কাছে মনে হয়। ধন্যবাদ সাইফুল ভাই। সেটি হচ্ছে যে অনেক বিষয়ে আপনাদের সাথে বিএনপির কাছাকাছি মত রয়েছে। দুদু ভাই এতক্ষণ যেটি বললেন যে দাবি থাকলে তারা সেখানে তাদের পূরণ না হলে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গিয়ে তারা সেটি বাস্তবায়ন করবেন, এটি আপনি বলছেন, এটি দুদু ভাই বলছে। এখানে আপনার পর্যবেক্ষণটা কি একটু বলবেন? সেক্ষেত্রে একটু এই যে জুলাই সনদ কিংবা সংস্কারের যে বিষয়গুলো আপনারা বলছিলেন যে ফ্যাসিবাদ যাতে আগামীতে কেউ না হয়ে ওঠে, সেখানের যে বিষয়গুলো সেটি কি সেটেল হওয়ার থেকে একটু দূরে সরে যাচ্ছে? আপনাকে ধন্যবাদ। প্রিয়ভাজন বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা শামসুজ্জামান দুদু, দর্শক শ্রোতা যারা আপনারা দেখছেন, আপনাদেরকে সালাম জানাই এবং শুভেচ্ছা জানাই। না, আমি মনে করি আমরা অনেক দিন পরে, প্রায় বছরের মাথায় এসে সরকার কিছুটা রাইট ট্র্যাকে তারা এখন এসছেন। রাইট ট্র্যাক বলতে কেন, আমরা বিচারটা শুরু হয়েছে, বিচারটা ক্রমান্বয়ে দৃশ্যমান হচ্ছে, আর সংস্কার নিয়ে আমাদের যে গুরুত্বপূর্ণ আলোচনা, সে আলোচনাও আমরা ইতিমধ্যে একটা গুণগত পর্যায়ে এটা উন্নীত হয়েছে এবং আশা করি আগামী কদিনের মধ্যে আমরা আলোচনা করে জুলাই সমঝোতা সনদ আমরা স্বাক্ষর করতে পারবো। বাকি থাকে কি? বাকি থাকে নির্বাচন, এবং নির্বাচন নিয়ে যে একটা অনিশ্চয়তা ছিল, দোলাচল ছিল, 5 আগস্ট আমাদের অভ্যুত্থান বার্ষিকীতে প্রধান উপদেষ্টার তার ভাষণ, পরবর্তীতে তার দপ্তর থেকে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি, এবং নির্বাচন কমিশনার রাইটলি তাদের যে রেসপন্স, তারাও আশ্বস্ত করেছেন যে তারা আগামী রোজার আগে মধ্য ফেব্রুয়ারিতে তারা নির্বাচনের লক্ষ্যে তারা মোটামুটি তারা কাজ করছেন। এবং শুধুমাত্র এই মাত্র 3-4 দিনের ঘটনায় রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের যে মনস্তাত্ত্বিক দূরত্ব ছিল, সেই দূরত্বের কিন্তু অনেকখানি অবসান হয়েছে। রাজনৈতিক দলগুলো বলছেন, মানে সুনির্দিষ্টভাবে রাজনৈতিক দলগুলো? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি যে মানে আপনারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলেন প্রত্যেককে, হ্যাঁ, আমি বলেছি অধিকাংশ রাজনৈতিক দল যখন কথা বলো, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কারো অসন্তোষ থাকতে পারে, মন খারাপ থাকতে পারে, সেটা নিয়ে একটু পরে কথা বলছি। আপনার অন্য প্রশ্নের উত্তর একটু বলবো সে প্রসঙ্গে। 2 হচ্ছে যে তারপরে এখন এরপরে তো আমি দেখছি যে তো এখন তাহলে সরকার তো সরকারের এরপরে গুরুত্বপূর্ণ ম্যান্ডেট কি? গুরুত্বপূর্ণ ম্যান্ডেট হচ্ছে 17 বছর আমরা যে নির্বাচনের জন্য অপেক্ষা করছি, অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করা। সরকার সে পথে এখন তারা কাজ করছেন। কিছু চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জটা তো ঐক্যবদ্ধভাবে আমাদের মোকাবেলা করবার প্রশ্ন। সরকার, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন এবং ফাইনালি জনগণ, এটা একটা যৌথ অর্কেস্ট্রার মতন, একটা সম্মিলিত উদ্যোগের মতন। এখন যারা এটাকে হুমকি দিচ্ছেন, এবং এটা খুবই হাস্যকর এবং উদ্ভট, এটা আমি বলি যে রাজনীতিকরা মাঠে যেটা বলেন, তো এগুলোকে সবসময় এত গুরুত্ব দিয়ে নেবার কিছু নেই, এটাকে এত আমলে নেবার তেমন কিছু নেই। অনেকে নানা এজেন্ডা থেকে মুভ করেন। আপনি বাইরে যে এজেন্ডা দেখেন, ভেতরে হয়তো অন্য এজেন্ডা আছে। থলির মধ্যে কার কি বিড়াল আছে সবটা আপনি জানেন না। তো আপনি কোন পথে হাঁটবেন? আপনি এটা ম্যাক্রো লেভেলে আপনি পলিসি করবেন। মানুষের সাধারণ চাওয়াটা কি, রাজনৈতিক দলগুলোর এনম্যাচ, তাদের কমন আকাঙ্ক্ষার জায়গাটা কি। তো সরকার অনেকদিন পরে, সরকারও নানা মানুষের তো এটা ছিল যে আদৌ নির্বাচনটা হবে কিনা, কবে কখন হবে। সরকার এই নির্বাচন নিয়ে তো একটা আস্থা অবিশ্বাসের একটা তো বিষয় ছিল, এর মধ্য দিয়ে ইতিমধ্যে কিন্তু সেটার খানিকটা অবসান হয়েছে। এখন যারা এটাকে এক ধরনের হুমকি বলেন অথবা প্রচ্ছন্নভাবে, এখন তার মানে কি, তারা কিন্তু হুমকিটা একটা শর্ত সাপেক্ষে দিয়েছে। তাদের শর্ত হচ্ছে বিচার, সংস্কার, গণপরিষদ, সেইগুলো। না, আমি বলেছি এটা একটা উদ্ভট একটা, এটা হচ্ছে সাধারণ মানুষকে কি বলে কিছুটা বিভ্রান্ত করবার জন্য। আরে বিচার তো দৃশ্যমান হবে, বিচার তো সরকার, বিচারটা কেবল তারা শুরু করবেন একটা পর্যায়ে, সরকার যদি আনতে পারেন একটা প্রাথমিক পর্যায়ে কয়েকটা বিচার, এরপরে কি সকল দলের কমিটমেন্ট, আমাদের সরকার কমিটমেন্ট, এরপরে যে ইলেকটেড গভর্নমেন্ট হবে, পার্লামেন্ট হবে, বিচারের কাজটা তারা এগিয়ে নেবে। এটা 2 বছর 5 বছর লাগতে পারে, এমনকি 10 বছরও পুরো বিচারটা সম্পন্ন করতে সময়টা প্রয়োজন হতে পারে। তো সুতরাং এটা তো কোনো কন্ডিশন হতে পারে না। আপনি বলতে পারেন বিচারটা আরো জোরদার করেন, দৃশ্যমান করেন,
ইলেকশনের আগে আমরা কয়েকটা বিচারের কাজটা পর্যায়ে এগিয়ে নেওয়া যায় কিনা, এটা হলো যুক্তির কথা। আরেকটা হলো সংস্কারের ব্যাপারে। তো যারা এখানে যারা কথা বলছেন, জাতীয় ঐক্যমত্য কমিশনে তো তাদের প্রতিনিধিরা থাকছেন এবং বিদ্যমান সংবিধানের আলোকেই সেখানে আমরা আলাপ আলোচনা করছি, কথা বলছি, এবং তারা তার পার্ট, মানে তরুণদের যে দল তারা তার পার্ট। আমরা যখন একটা স্বাক্ষর করব, তো স্বাক্ষর তো সবাই মিলে আমরা স্বাক্ষর করব। তো জুলাই ঘোষণা যেটা হয়েছে, হ্যাঁ আমরা যাইনি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, সেটা অন্য জায়গা থেকে সরকার অধিকাংশ দলের সঙ্গে কোনো ড্রাফট পাঠায়নি, মতামত নেয়নি, ফলে আমরা এক ধরনের প্রতিবাদ হিসেবে যাইনি। বাট ঘোষণার প্রতি আমাদের এক ধরনের নৈতিক সমর্থন আমাদের আছে। অনেক দলই যায়নি। আমরা এটাকে মনে করি আমাদের জন্য আমরা মর্যাদা সম্পন্ন হিসেবে বিবেচনা করিনি। কিন্তু সনদ যেটা হবে, এটা আমাদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। 54 বছরের মধ্যে রাষ্ট্র, বিশেষ করে সংবিধান নিয়ে দুদু ভাই নিশ্চয়ই স্মরণ করবেন, অতীতে এত এনগেজমেন্ট করে এরকম কোনো আলোচনা হয়নি। এটা একটা অসাধারণ একটা জায়গা। যদি আমরা স্বাক্ষর করতে পারি, এটা একটা ম্যাগনা কার্টার মতন একটা অবস্থা। তো দলগুলো যখন অঙ্গীকার করবে, তখন এটাই তো একটা অর্জন। তার মানে পরবর্তী, এবং এটা আমরা 5ই আগস্টের পরে ঘুম থেকে জেগে উঠে এটা বলিনি। আমরা 31 দফা রিফর্মের এজেন্ডা আজ থেকে অনেক বছর আগে। এবারকার আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা এটা, আমরা কেবল একটা সরকারি পরিবর্তন চাইনি। যে ব্যবস্থা একটা দল একটা ব্যক্তিকে কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে, তার সাংবিধানিক উৎসটাকে আমরা পরিবর্তন করতে চেয়েছি। আমি একটু সুনির্দিষ্ট এখন আমরা এটা নিয়ে আলোচনা জুলাই করছি। ঘোষণা এবং জুলাই সনদের আপনারা আইনগত ভিত্তি মনে করেন কিনা সরকার? এখন একটা হলো আইনগত ভিত্তি নিয়ে, এখানে 3টা প্রশ্ন বিতর্ক। প্রথম হলো এটা গণভোটের প্রশ্ন। গণভোটের কোনো প্রশ্ন, কোনো অবকাশ কার্যত নাই। মানে ইতিমধ্যে আমাদের জুলাই ঘোষণার 24 নম্বর ইয়েতে যেটা আছে, তার মানে এটা পরবর্তী পার্লামেন্টে যাবে এবং পার্লামেন্টে এটা কনস্টিটিউশনের এটা পরিশিষ্টে ঘোষণাটা যুক্ত হবে। এটা অলরেডি প্রধান উপদেষ্টা তিনি তার বক্তব্য এটা দিয়েছেন। তারপরে বলবেন এটা একটা সংবিধান সভার যে নির্বাচন, এটাও কোনো মেজর এখন আলোচনার মধ্যে না। একটা আলোচনা আছে পার্লামেন্ট একই সাথে সংবিধান সংস্কার সভা হিসেবে কাজ করতে পারে কিনা, এ ব্যাপারেও দ্বৈততা আছে, ভিন্নতা আছে। একটা যেটা আমরা আলোচনা করছি সত্য, যে এরকম একটা মানে এলএফের মতন লিগ্যাল ফ্রেম অর্ডার অথবা কোনো একটা আইনগত জায়গাটা এরকম একটা তৈরি করা, একটা অধ্যাদেশ আকারে তৈরি করা যায় কিনা, যাতে দলগুলোর উপরে একটা মনস্তাত্ত্বিক রাজনৈতিক একটা চাপ কাজ করে, যে পার্লামেন্টে গেলে অগ্রাধিকারের ভিত্তিতে তারা এগুলোকে কার্যকারী করবেন। তো সেটা একটা যুক্তির কথা একটা। কিন্তু সেটার জন্য নির্বাচন হতে পারবে না, নির্বাচন করতে দেওয়া যাবে না, এটা না হলে তো এগুলো খুব উদ্ভট হাস্যকর বাক্যটা বলি। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, কারণ এই নির্বাচন যদি পিছিয়ে যায়, বাংলাদেশ আরো মহা দুর্যোগের মধ্যে পড়বে। এমনিতেই আমরা বহুমাত্রিক, আমরা আমাদের নিরাপত্তার ঝুঁকি থেকে শুরু করে অনেক ধরনের বড় ঝুঁকির মধ্যে আমরা আছি। ফলে অনিশ্চিতকালের জন্য নির্বাচন যদি এরকম যদি চলতে থাকে, তাহলে দেশের গণতান্ত্রিক উত্তরণ ঝুঁকির মধ্যে পড়বে এবং তাদের সরকার অভিযুক্ত হবে, এমনকি রাজনৈতিক দলগুলো অভিযুক্ত হবে। অনেক ধন্যবাদ। সেই জায়গা থেকে আমরা চাইবো যে আমরা যুক্তি দিয়ে কথা বলি। মাইক পেলেই মানে সুপারলেটিভ ডিগ্রিতে আমাকে কথা বলতেই হবে, মানে পাবলিক কোনটা খায়, আমার সামনে 100, 200, 300 আমি হাত তুলে মনে করলাম সবাই স্লোগান দিচ্ছে আর এটা মানুষ গ্রহণ করবে, এরকম চিন্তা না করাটা ভালো। এটা হচ্ছে মানুষের গণতন্ত্র আকাঙ্ক্ষার প্রতি একটা অবমাননা বোধ, এটা না করা ভালো। এটা আমি সবার জন্য বলবো আর কি। এটা আপনার কাছে ফিরবো দুদু ভাই। ঠিক এখানটাই সাইফুল ভাই মনে করছেন যে একটি অধ্যাদেশ কিংবা আইনের মধ্যে নিয়ে আসা যায় কিনা, যদিও তিনিও এটি চান। এর সাথে একদিন আগে হেফাজত ইসলাম সহ 6টি সংগঠন তারা দাবি করেছিলেন যে জুলাই যে ঘোষণা পাঠ করা হলো, সেখানে শাপলা গণহত্যা, 47-এর বঙ্গভঙ্গ, বিডিআর হত্যা, কোটা বিরোধী 18 যে আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, এইগুলোর 6টি দাবি তারা অন্তর্ভুক্ত করতে বলেছেন। এবং একটি বিশেষ করে বিএনপিকে লক্ষ্য করে বলেছেন যে অন্তর্বর্তী সরকার যে ঘোষণাটা দিয়েছেন সেটি একটি দলের, বিএনপির পরিভাষায় একদম হুবহু এরকম উল্লেখ করছেন, এটি বলছেন। আর সাথে একটু অ্যাড করি যে এই যে নির্বাচনে করতে দেওয়া হবে না, এর মাধ্যমে সাইফুল ভাই মনে করছে যে অন্য কোনো এজেন্ডা কি রয়েছে কিনা একটু সংশয়। এটি কি আপনিও কি সংশয়ের মধ্যে আছেন, বা আপনিও কি মনে করেন যে এরকম অন্য কোনো এজেন্ডা থাকতে পারে এই বক্তব্যের মধ্যে? আপনাকে একটা কথা বলি, সাইফুল ভাইয়ের এই সর্বশেষ নির্বাচন সংক্রান্ত ব্যাপার উনি চমৎকারভাবে ব্যাখ্যা করে বিস্তৃতভাবে এটা উল্লেখ করেছেন। আমি তার
অধিকাংশ বক্তব্যের সঙ্গে একমত। যত জিনিস ভালো কাজ ফেলে রাখবেন, যদি আমি মনে করি এটা ভালো কাজ, গণতান্ত্রিক বিধিবিধানে নির্বাচন খুবই যৌক্তিক, এবং এটি যদি গত 3টা নির্বাচনে সম্ভব হতো তাহলে স্বৈরতন্ত্রের যে রূপ আমরা দেখেছি তা আদৌ দেখতাম কিনা ইতিহাস অন্যভাবে আমরা দেখতে পারতাম। কিন্তু মানুষের পিপুলসের, আপনি জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে তার মতামতটাকে আপনি বন্ধ করে দিয়েছেন। এই ন্যূনতম একটা ভোটাধিকার খুব ন্যূনতম গণতন্ত্রে। শুধু ভোট তো গণতন্ত্র না, এর বিস্তৃত একটা ব্যাখ্যা আছে, বিস্তৃত ব্যাপার আছে, ওইটুকু আমরা রক্ষা করতে পারি না। সাইফুল ভাই যেটা বলছেন যে যত দেরি হবে, আমি যদি বুঝতে ভুল না করে থাকি, তাহলে অনেক ষড়যন্ত্র হতে পারে। আমি একেবারে একমত। ভালো কাজ আপনি ফেলে রাখবেন এটা তো হবে না। যখনই দেখবেন সরকার পজিটিভ, যেমন এখন সরকার পজিটিভ ইলেকশনের ব্যাপারে, মালয়েশিয়াতে গিয়েও তিনি যে বক্তব্য সরকার প্রধান হিসেবে দিয়েছেন সেটা সরকারি বক্তব্য, যে তিনি অপেক্ষা করছেন আগামী নির্বাচনের মধ্য দিয়ে একটি জনসমর্থিত বা নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা হস্তান্তরের জন্য। এই সরকার প্রধানই জাপানে গিয়ে যে কথাটা বলেছেন অনেক বিতর্ক সৃষ্টি করেছেন। এই মালয়েশিয়ায় গিয়ে আবার দেখবেন একেবারে বিপরীত অবস্থান, অর্থাৎ এটাকে আমি পজিটিভ নিচ্ছি। তাহলে আর সরকার একা ইলেকশন করতে পারবে না। বিএনপি এবং আন্দোলনকারী শক্তি যেগুলো আছে, যেমন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ছোট না বড় এটা মুখ্য বিষয় না। ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলন তাদের একটা ভূমিকা আছে। সেই ভূমিকা যখন আপনি পজিটিভলি নেবেন, তখন এই বক্তব্যকেও আপনার পজিটিভলি নিতে হবে। তারা নির্বাচনের পক্ষে বলেছে, জনগণের পক্ষে বলেছে, মানুষের অধিকারের পক্ষে বলেছে। এখন সেই নির্বাচনটা ফেলে রাখা যৌক্তিক হবে না, এবং সরকার যথাযথ উদ্যোগও নিয়েছে। নির্বাচন কমিশনকে তারা উল্লেখ করেছেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরো আলোচনা, শুধু এক একটা আলোচনা করে ছেড়ে দিলাম আলোচনা, প্রতিনিয়ত যোগাযোগের মধ্য দিয়ে সমস্যার মীমাংসা করা। দুদু ভাই, আমরা যদি 1 মিনিটের মধ্যে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে জুলাই সনদ নিয়ে অথবা যে সংস্কারগুলো হচ্ছে তার ব্যাপারে অনেকে দাবি করছে যে গণভোট, গণপরিষদ এইগুলো দাবি করছে। তো এইটি কি নির্বাচনের আগে অযৌক্তিক কিংবা অযৌক্তিক কেন মনে হয় যে এটি আয়োজনটা? আমি অযৌক্তিক মনে করছি না, রাজনৈতিক সাংগঠনিক কারণে। সেটি হচ্ছে যার যার দৃষ্টিভঙ্গি অনুযায়ী সে কথা বলবে। জি, যেমন গণভোট যেতে কেউ চায়, কারণ এটা আমি বিরোধিতা করতে পারি না, কিন্তু প্রয়োজনীয়তা আছে কিনা এটা হলো মুখ্য। এই যে তরুণদের রাজনৈতিক দল, তারা একটা গণ অভ্যুত্থানের নেতৃত্বে একটা ভূমিকা পালন করেছে, কিন্তু তারা যদি সিদ্ধান্তমূলক কোনো কথা দেয়, মনে হয় যেন সরকার তারা, এটা না হলে এটা হবে না, ওটা না হলে ওটা হবে না, ওটা না হলে, বিষয়টা কিন্তু সেই জায়গায় আপনি আটকে যাচ্ছেন। আলোচনা হতে পারে। আমি ধন্যবাদ দেব, এবং সাইফুল ভাইকেও ধন্যবাদ দেব এই জন্য, উনি উল্লেখ করেছেন যে সরকারের প্রতিনিয়ত যে আলোচনাটা হওয়ার দরকার সেটা হচ্ছে না, সেটা হওয়ার দরকার যে কোনো ব্যাপারে। এবং আমার কাছে মনে হয়েছে যে আলোচনার মধ্যে দিয়ে যদি আপনি একটা সিদ্ধান্ত যত সহজে পৌঁছাতে পারবেন, কারণ এই সবগুলোই আন্দোলনের শক্তি। রিজার্ভেশন থাকতে পারে কোনো কোনো বিষয়ে, এটা বড় করে দেখার দরকার নেই, তো কেন শুনবো না, কেন করবো না, এটা আমার কাছে মনে হয়েছে। আজকের যে আসলে দেশ কোন পথে যাচ্ছে, যথাসময়ে নির্বাচনে কি কোনো প্রতিবন্ধকতা রয়েছে কিনা সেই বিষয়গুলো। বিরতির আগে ছিলাম সাবেক ছাত্র নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর কাছে, ফিরছি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক আপনার কাছে। প্রশ্ন হচ্ছে, আপনাদের এই যে ইতিমধ্যেই সরকার প্রধান ইসিকে চিঠি পাঠানোর পরে বা ওই দপ্তর থেকে তারা তো একটা কথা বললো যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন করার জন্য তারা প্রস্তুত। ইতিমধ্যেই গতকালকে তারা বেশ কিছু আরপিইউ সংশোধন নিয়ে কথা বলেছে, না ভোটের বিধান, ইভিএম বাতিল সহ নানাবিধ বিষয়ে তারা বলেছেন। এখানে কি আপনি মনে করেন যে এই সকল পদক্ষেপ আগামীতে অবাধ নির্বাচনের পথে ইতিবাচকভাবে কি দেখছেন বিষয়গুলো, কোনো অন্তরায় রয়েছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। আমি প্রধানত মনে করি যে ইলেকশন কমিশন থেকে খসড়া আরপিওর যারা যে বিধান তারা যেটা বলবার চেষ্টা করছেন, এটাকে আমি সাধারণভাবে ইতিবাচক হিসাবে দেখি। তবে তাদের উচিত হবে এটাকে চূড়ান্ত করবার আগে প্রধান স্টেক হোল্ডার যেহেতু রাজনৈতিক দলগুলো,
তাদের সঙ্গে বসে আলাপ আলোচনা করে রাজনৈতিক দলগুলোর মতামত, তাদের পরামর্শ নিয়ে এটাকে চূড়ান্ত করা। না হলে এটা নিয়ে প্রশ্ন উঠবে, এটা নিয়ে আপত্তি উঠবে। কারণ আপনারা এই সকল বিষয়ে আপনাদের ঐক্যমত কমিশনে এই সকল বিষয়ের বিস্তারিত বিষয় হয়নি যে স্বাধীন কমিশন বা অন্য স্বাধীন, ওটা আলোচনা হয়েছে, কিন্তু আমরা তো নিশ্চয়ই ঐক্যমত কমিশনে তো সাংবিধানিক রিফর্মের ব্যাপারগুলো প্রধানত আলোচনা এসছে। নির্বাচন আচরণ বিধি নিয়ে তো আমরা তো বিস্তারিত আলোচনা করিনি। এটা তো ইলেকশন কমিশন আরপিও ঠিক করবে, এটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করেই করবে, এটাই স্বাভাবিক। এটা নির্বাচন কমিশনের সাথে আপনারা আবার তাহলে মোটামুটি এক মাসের আবার আমি জানি না ইলেকশন কমিশন কি করবে না, এটা তো ইলেকশন কমিশনের দায়িত্ব। আমি বলেছি দুদিন আগে। আসলে কথাটা এই কারণে বললাম, ঐক্যমত কমিশনের আপনারা প্রায় মাস খানেক মিটিং করেছেন, 23 দিন একদম, এবং সেখানে আপনারা মিটিং করার পরে এখনো সেটি নিয়ে কোনো দল বলছে যে কিভাবে বাস্তবায়ন হবে তা নিয়ে একদল এক একভাবে কথা বলছেন, যদিও আপনারা এক টেবিলে কথা বলেছিলেন। কিন্তু এখন আবার নির্বাচন কমিশন যখন এই বিষয়গুলো ঘোষণা করলো তখনও আপনারা বলছেন যে আপনাদের সাথে কথা হয়নি এখনো। না, বলছি যে তাহলে ওই কথা আবার শুরু করলে কতদিনের কথা? নির্বাচন কমিশন তারা আমাদের ঐক্যমত কমিশনের তো নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশনের প্রধানও এখানে তিনি আছেন। জি জি। কিন্তু এটা নিয়ে আমরা আছেন কোন প্রশ্নে, যেগুলো সংবিধান সংশোধনের সাথে যুক্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা এটা নিয়ে আলোচনা করছি। আমরা নির্বাচনের ব্যবহারিক বিধি কি হবে এত ডিটেলসে তো ওখানে আলোচনা করবার কথা না, এবং এটা এখতিয়ারের মধ্যে এটা কথাটা আসে। এটা হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব। আমি বলেছি যে তারা এতদিন শপথ, তারা কার্যভার গ্রহণ করলেন, এত কমাসে তারা দলগুলোর সঙ্গে তারা পরিচিত হলেন না, কথা বললেন না, এটা প্রায় অবিশ্বাস্য ব্যাপার। আমি সেদিন বলেছি যে তার উচিত হবে খুব দ্রুত এই এখন তারা যে সংশোধনী যেটা হাজির করেছেন প্রস্তাবনা আকারে, অবশ্যই চূড়ান্ত করবার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতামত নেওয়াটা দরকার। না হলে নির্বাচন কমিশন অহেতুক তারা কিন্তু বিতর্কের মধ্যে নিজেরাই পড়বেন। আমি সাধারণভাবে অনেকগুলো প্রস্তাবকে আমি ইতিবাচক হিসেবে দেখি। আমি 2-3টা যদি উল্লেখ করি, এক নম্বরে যেটা বললেন আপনি, না ভোটের যে বিধানটা, যেখানে একজন প্রার্থী সেখানে তারা না ভোটের বিধান রাখছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যাতে নির্বাচিত না হতে পারেন। আমি মনে করি এটা আগে যে বিধানটা ছিল, যেখানে একাধিক প্রার্থী অর্থাৎ সমস্ত আসনেই একটা না ভোটের বিধানটা রাখা, এটা না ভোট যে কখনো বাংলাদেশে বিজয়ী হবে আপাতত আমি এই সম্ভাবনা দেখছি না। কিন্তু নাগরিক হিসাবে আমরা 3 জন এক জায়গায় প্রার্থী আছেন, কোনো ভোটার তো আমাদেরকে 3 জনকে তারা পছন্দ নাও করতে পারেন, তাদের জন্য একটা অপশন রাখাটা ভালো, ডেমোক্রেটিক স্পেসটা থাকে। তাতে রাজনৈতিক দলগুলোর একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি হবে, প্রার্থী নির্বাচন করার ক্ষেত্রে তারা একটা বিবেচনার মধ্যে রাখবেন যেখানে কিন্তু না ভোটেরও একটা বিধান কিন্তু এখন এখানে আছে। এটা গেল একটা। 2 নম্বর হচ্ছে যে ইলেকশন কমিশন তাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা, তারা বিশেষ কেন্দ্র এমনকি তারা গোটা নির্বাচনী এলাকায় যদি এই ধরনের কোনো একটা অনিয়ম হয় তারা নির্বাচনের ফলাফল বাতিল করতে পারবেন, যেটা আগে নির্বাচন কমিশনের যেটা এখতিয়ারের মধ্যে ছিল। গাইবান্ধার উপনির্বাচনের পরে গত হাসিনার সরকার তারা এই বিধানটা তারা বাতিল করে দিয়েছিল। আমি মনে করি এটাকে যুক্ত করেছেন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে, এটা নির্বাচন কমিশনের ক্ষমতা সক্ষমতাকে এটা বৃদ্ধি করবে। এ ব্যাপারে আমাদের দিক থেকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি আছে। 3 নম্বর হচ্ছে তারা এবারকার ল এনফোর্সিং এজেন্সির মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সশস্ত্র বাহিনীকেও তারা এবার যুক্ত করার প্রস্তাবনা হাজির করেছেন। এটা কোনো রেগুলার কোনো ফিচার হবে না, হওয়া উচিত না। একটা স্বাভাবিক গণতান্ত্রিক দেশে আপনাকে মিলিটারি ডিপ্লয় করে যদি আপনাকে ইলেকশন করতে হয় তাহলে এটা তো কোনো স্বাভাবিক ব্যাপার না। কিন্তু অভ্যুত্থান পরবর্তী আমার ল এনফোর্সিং এজেন্সির যে পরিস্থিতি, পুরো এখন তারা পেশাদারি দায়িত্বের মধ্যে আসতে পারেননি, অনেকের নানা ধরনের সমস্যা আছে সেদিক থেকে। আর এই সেনাবাহিনী যেহেতু অভ্যুত্থানের পর থেকে আমাদের সাথেই তারা হাঁটছেন, তাদের একটা কমিটমেন্ট আছে দেশে যাতে একটা নির্বাচনের মধ্য দিয়ে দেশ যেন গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটতে পারে, সেদিক থেকে মানে তাদের পেশাগত দায়িত্ব না থাকলেও তাদের একটা নৈতিক একটা দায়িত্ব আছে যাতে একটা গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে দেশ যেতে পারে। সেদিক থেকে মনে করি যে এই যে কেন্দ্র পর্যায়ে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সশস্ত্র বাহিনীকে নিয়োগ করা, এটা হতো এবারকার জন্য আমি মনে করি এটা হতো ইতিবাচক হবে। এটা এরপরে আরও বেশ কিছু প্রস্তাবনা তারা দিয়েছেন। তো আমি বিবেচনা করি যে তাদের কিন্তু গুরুত্বপূর্ণ যেটা আমার চোখে পড়েনি, যে কালো টাকার যে দৌরাত্ম্য, এটা তারা কিভাবে বন্ধ করবেন, কিভাবে রোধ করবেন। একটা দেখলাম আমি যেটুকু খবরের কাগজে দেখেছি, তারা প্রচারণার বেশ কিছু উপাদান যেন পোস্টার থাকবে না, কি থাকবে না বলছেন। আবার বলছেন
ডিজিটাল বোর্ড থাকবে কি, ওই যে বিভিন্ন বোর্ড থাকবে, আবার বোর্ডের মধ্যে সেখানে আবার কি, আবার সেখানে আলোকসজ্জা, মানে সেখানে আবার বিদ্যুতায়িত, বিদ্যুৎ দিতে, অর্থাৎ এটাকে টু মেক ডিসপ্লে করার যে ডিসপ্লে করার জন্য। তো এই প্রস্তাব তাদের মাথা থেকে, এত উর্বর মাথা থেকে কে প্রস্তাব দিল? এটা কোন উপজেলা, কোন গ্রামে, কোন প্রার্থীরা করতে, মানে এটা যে একটা বিশাল ব্যয়বহুল ব্যাপার, এটা তাদের মাথায় আসলো না। বরঞ্চ আপনি ব্যয়টা কমিয়ে সত্যি সত্যি রাজনীতির মধ্যে সৎ, নিষ্ঠাবান, দেশপ্রেমিক সমস্ত দলের ত্যাগী নেতাকর্মী, সংগঠকরা যাতে নির্বাচন করতে পারেন, বরঞ্চ ব্যয়সীমাটা কমিয়ে আনা যায় কিনা, জামানতের পরিমাণ কমিয়ে আনা যায় কিনা, এসব ব্যাপারে আমি কিন্তু তাদের গুরুত্বপূর্ণ কোনো সুপারিশ এখন আমি দেখিনি। দুদুভাই দেখলে নিশ্চয়ই তাদের উচিত হবে এইসব ব্যাপারে দলগুলোর সঙ্গে কথা বলে আলোচনা করা, না হলে মানে এটা নিয়ে নানা প্রশ্ন উঠবে। জি দুদুভাই একটু শুনতে চাই এই বিষয়ে। কালকের বক্তব্য ইসির বিষয়গুলো আপনি জেনেছেন, তো না ভোটের ব্যাপারটা একটু সবার আগে আপনার মতামত জানতে চাই। আসলে নির্বাচনী ব্যবস্থায় আপনি যদি পজিটিভ সংস্কারের দিকে এগোন এবং সেটি গণতন্ত্রের জন্য সহায়ক হয়, যে কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারেন। কোনো রাজনৈতিক দল সেটা বিরোধিতা করবে এটা আমার কাছে মনে হয় না। বরঞ্চ নির্বাচন কমিশনের উচিত সরকারের মতোই, সরকার যেরকম ব্যর্থতা পরিচয় দিয়েছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক ধরনের সংলাপ বলেন, যোগাযোগ বলেন, মত বিনিময় বলেন, এগুলো রাখা। না ভোটের বিধান এর থেকেও বড় জরুরি হচ্ছে আপনি ভোটে মানুষের অংশগ্রহণকে উৎসাহিত করা। অর্থাৎ গত 3টি নির্বাচনে যে পরিস্থিতিটা দাঁড় করানো হয়েছে, সৃষ্টি করা হয়েছে, তাতে মানুষ ভোট কেন্দ্রে অথবা ভোটের জন্য বাসার থেকে বেরোনোটাই নিরাপদ মনে করে না। সেটির পিছনে রাজনৈতিক দলগুলোরও তো নিশ্চয়ই দায়ভার আছে। হ্যাঁ, আমি এই জন্য আমি শুরুতে বলেছিলাম সরকারের যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সবথেকে বড় সহযোগী হচ্ছে রাজনৈতিক দল, যারা এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে দীর্ঘ লড়াই, সংগ্রাম, আন্দোলন, নির্যাতন ভোগ করার পরেও, হামলা মামলার পরেও তারা কিন্তু রাস্তায় ছিল। দুদুভাই, সাইফুল ভাই বলেছেন যে না ভোট বিজয়ী হবে এরকম সম্ভাবনা সে দেখছে না। আপনিও কি যে বাংলাদেশের প্রেক্ষাপটে সেটি মনে করছেন না যে এরকম না ভোট বিজয়ী? মানুষ কিন্তু আমাদের দেশে ভোট দেওয়াটাই পছন্দ করে। একটা ছোট অংশ থাকতে পারে যারা বিভিন্ন কারণে, রাজনৈতিক কারণটা এখন সংকুচিত হয়েছে, এটা আমার কাছে মনে হচ্ছে। এক সময় ভোটের মানে বিপক্ষ অবস্থানের একটা বিপ্লবী রাজনীতি, একেবারেই ভোট বর্জনের মধ্যে দিয়ে তারা সশস্ত্র পন্থায় ক্ষমতা গ্রহণের একটা চিন্তা করত। একেবারে মানে সবকিছুকে এটাকে বর্জিয়াদের একটি অংশগ্রহণ বলে তারা মনে করত। যেমন মৌলানা ভাসানীর বলি, বিপ্লবীদের চাপে বা বিপ্লবীদের উপরে বিশ্বাস বা আস্থার কারণে ভোটের আগে ভাত চায়, অর্থাৎ নির্বাচন তিনি বর্জন করছেন। কিন্তু নির্বাচন বর্জন করছেন মানে একটা জাতীয়তাবাদী নেতা হিসাবে তা করেননি। বিপ্লবীদের আস্থা, বিশ্বাস, এটা আমার নিজের বিশ্লেষণ, যে 70-র যে পরিস্থিতি, সেখানে সশস্ত্র পন্থাতেই বাংলাদেশে বা পাকিস্তানে স্বাধীনতা অর্জন করা সম্ভব। যখন আওয়ামী লীগের বিন্দুমাত্র মাথার ভিতরে ছিল না স্বাধীনতার চিন্তা, তখন এই শক্তি কিন্তু তারা ভাবত। তা আমার এই জায়গাটায় না ভোটটা বর্তমান প্রেক্ষাপটে খুব জরুরি না। আমি কি একটু অ্যাড করি, যদি একটু জেনে নেওয়ার জন্য, জনগণের মধ্যে এই প্রশ্ন আছে, আওয়ামী লীগ যেহেতু এখন নিষিদ্ধ দল, মানে কার্যক্রম নিষিদ্ধ, সেটি তার কার্যক্রম তারা চালাতে পারবে কিনা পরবর্তীতে সেটি তো দেখা যাবে, এখন পর্যন্ত নিষিদ্ধ। যদি সে অবস্থায় আওয়ামী লীগ নামে ইলেকশন করতে কেউ না পারে, তাহলে এদের যে ভোট ব্যাংকগুলো আছে, তারা কি আপনি মনে করেন যে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পক্ষের প্রার্থীদের ভোট দিবে? তারা তো না ভোটও দিতে পারে, সেক্ষেত্রে তারা যেখানে বেশি পপুলার সেখানে তো তারা না ভোট জিতে যেতে পারে না। এরকম কি কোনো আশঙ্কা, শঙ্কা কিছু? আওয়ামী লীগের ভোটাররা আওয়ামী লীগকে উৎসাহিত করার জন্য না ভোটে যাবে, এটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। আওয়ামী লীগ একসময় গণতান্ত্রিক আন্দোলনে, লড়াইয়ে তারাও ছিল, কিন্তু তারা ক্ষমতা পাওয়ার পরে ক্রমান্বয়ে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার ভিতরে ঢুকে গেছে। শেখ হাসিনা বা আওয়ামী লীগের দায়িত্বশীল নেতৃত্ব
কোনো জায়গায় কোনো মাধ্যমে জি মানে তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছে, দুঃখ প্রকাশ করেছে, এটা আমার কাছে এখনো চোখে পড়ে নাই। বরঞ্চ বিভিন্ন মাধ্যমে শেখ হাসিনার উদ্ধৃতি যেসব সংবাদ প্রকাশিত হয় তার কাজগুলোকে তিনি জায়েজ করতে চান। আমার কাছে মনে হয় অপরাধীরা দেশ ত্যাগ করে, অপরাধীরা পালায়, অপরাধীরা মানে আইন ভিত্তিক কোনো সমাজের মধ্যে থাকতে চায় না। হাসিনা এবং হাসিনার সঙ্গে যারা গেছে এরা এক ধরনের অপরাধী, তারা এই দেশের জনগণের সঙ্গে থাকা উপযুক্ত মনে করে নাই, তারা তাদের আমার বিবেচনায় নির্ধারিত স্থানে গিয়েছে। যারা আছে এই দেশে, আওয়ামী লীগের শব্দ চলে গেছে না, সচিবালয়ে তো এমন অনেক সচিবের কথা আমরা শুনি যারা আওয়ামী লীগকে স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় থাকার জন্যে সহযোগিতা করছে। তারা কিন্তু অনেকে চাকরি হারাইছে, অনেকে অবসর পাইছে, অনেকে এখনো আছে এই পরিস্থিতিতেও। আমি তাদের পক্ষে বলি না। আপনি আপনার অবস্থান থেকে পরিবর্তিত পরিস্থিতি, অর্থাৎ দলটা করতেন স্বৈরতান্ত্রিক, এখন পরিবর্তিত অবস্থা হচ্ছে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা। ওই ব্যবস্থায় ফিরে আসতে গেলে পরে আপনার নৈতিকতার যে ঘাটতি সেটা পূরণ করতে হবে। অর্থাৎ আগে আসেন দুঃখ প্রকাশ করেন, আগে লুটপাটের অর্থগুলো রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়া আর বিচারের মুখোমুখি হওয়া, এইগুলো যখন একটা দল করবে বা হবে, আমি মনে করি তখন আর যে বিতর্কই থাক না কেন তাদের আস্তে আস্তে অবস্থা করা। এই যে জামাতে ইসলাম আছে 71-এ যে ভূমিকা তারা পালন করছে, তারপরে জামাতের নাম নিয়ে তার কারো মানে যাই হোক রাজনীতি করার কথা না, কিন্তু তারা তাদের অবস্থানের মধ্যে দিয়ে নানান গণতান্ত্রিক আন্দোলনে তারা এই যে 16 বছর 15 বছর তারাও নির্যাতনের মুখোমুখি হয়েছে, মানুষের কাছাকাছি থাকার চেষ্টা করছে। এর ভিতর থেকে জামাত সব থেকে যুদ্ধাপরাধী দলের হওয়ার পরেও সে কিন্তু তার ভূমিকার মধ্যে দিয়ে কাছাকাছি হওয়ার চেষ্টা। তো এখন তো কি বলবো, যুদ্ধাপরাধের 1 নম্বর জায়গায় আছে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে যুদ্ধাপরাধী নিজেরা মনে করে কিনা, যদি মনে করে তাহলে তাদের কোন কাজটা করা উচিত, সেই কাজের মধ্য দিয়েই তাদের পরিশুদ্ধ হতে হবে, তার আর অন্য কোনো পথ নাই। অনেক ধন্যবাদ। একদমই একটু ছোট্ট করে একটু কমেন্ট চাই সাইফুল ভাই, সেটি হচ্ছে যে এই যে যদিও সে আলোচনায় নাই তারপরও সেটি হচ্ছে যে না ভোটের জায়গাটায় আওয়ামী লীগের ভোটগুলো তাহলে কোন দিকে যাবে? গুরুত্বপূর্ণ এটা। 1 নম্বর হলো যে আপনার প্রথমত আমি আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে এটা এখনই রাজনৈতিক মেরুকরণটা কি দাঁড়াচ্ছে এটার উপরে অনেকখানি এটা নির্ভর করে। আওয়ামী লীগ যদি শেষ পর্যন্ত আওয়ামী লীগের যদি দলীয় প্রতীক যদি না থাকে, এখন তো দলীয় প্রতীক নাই, ইলেকশন কমিশনের প্রতীক থেকে আওয়ামী লীগের নৌকা মার্কা আপাতত সেখান থেকে প্রত্যাহার করা হয়েছে। ওই যে বললাম শেষ পর্যন্ত রাজনৈতিক মেরুকরণ সমীকরণটা কি দাঁড়াবে শেষ কথা হতো আজকে বলা যাবে না। 1 2 নম্বর হলো যে রাজনৈতিক দিক থেকে তো 1 বছর পার হয়েছে। আমি প্রথমত একটা মনে করি যে আপনি কোনো দলকে নিষিদ্ধ করা, কার্যক্রম নিষিদ্ধ করাটা কোনো সমাধান না, এবং পৃথিবীর কোথাও 2-1টা ব্যতিক্রম ছাড়া কোথাও এভাবে কোনো সংগঠিত দলকে সমাজ মনস্তত্ত্বের মানসিকতাকে তাদেরকে আপনি বের করা যায়নি। মোকাবেলা করতে হয় আদর্শিকভাবে, রাজনৈতিকভাবে, সাংগঠনিক বা সাংস্কৃতিকভাবে মোকাবেলা করতে হয়। এখন আওয়ামী লীগের আপনার তাদের বরঞ্চ আওয়ামী লীগের ক্ষমা প্রার্থনা না করার, ন্যূনতম কোনো অনুশোচনা বোধ না থাকার জন্য বাস্তব বাংলাদেশের কোথাও কোনো আওয়ামী লীগের পরিচয় নিয়ে রাজনীতি করা বা নির্বাচন করার কোনো বাস্তবতা এখনো পর্যন্ত নাই। তো সেখানে সরকার আগ বাড়িয়ে কেন তারা কার্যক্রম নিষিদ্ধ করতে গেল সেটা আমি খুব জানি না, এবং সেটাও কিন্তু এর কোনো আইনগত জায়গাটা এখনো পর্যন্ত নাই একটা নির্বাহী আদেশ ছাড়া। ফলে শেষ পর্যন্ত এই যে এখন দেখছি যে জাপানি অনেক আলোচনা হচ্ছে, আমি বলছি জাপানি আলোচনা হচ্ছে যে জাপার প্রার্থীরা কি আওয়ামী লীগের একজন ডামি প্রার্থী হিসাবে জাপার প্রার্থীরা দাঁড়াবে কিনা, এই প্রশ্নের উত্তরটা ইত্যাকার নানা বিষয় কিন্তু রাজনীতির মধ্যে আলোচনায় আছে। যদি বিরতির পরে যদি আপনি প্রশ্ন করেন আমি আরেকটু বলতে চাই ব্যাপারে। আজকে সংলাপে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু রয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক। সাইফুল হক, আপনার কাছে প্রশ্ন ছিল, খুব ছোট্ট করে আপনার যে উত্তরটা চাই তা হচ্ছে যে আপনি বলছিলেন যে আওয়ামী লীগের ভোটগুলো কি
জাতীয় পার্টির জায়গায় আবার শিফট হচ্ছে কিনা, সেরকম কি যেন একটু বলছিলেন, একদমই 1 মিনিটের মধ্যে একটু জবাবটা দিবেন, আমি অন্য একটা প্রশ্নে যাব। জি জি, আমি না প্রথম মনে করি এখনো খুব নিশ্চিত না রাজনৈতিক মেরুকরণ কি দাঁড়াবে, অ্যালাইনমেন্টের ধরন কি দাঁড়াবে, সেটা যখন চূড়ান্ত হবে তখন খানিকটা অনুমান করা যাবে। আর আমি যেটা বলছিলাম যে আপনি ধরুন যারা অপরাধ করেছে, যারা খুনের সঙ্গে যুক্ত, গুমের সঙ্গে যুক্ত, 16 বছরে যারা নানা অপরাধের সঙ্গে, তাদের বিচারের তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। কিন্তু এর বাইরে ধরুন এইসব দলের যাদের সমর্থক আছে, ভোটাররা আছে, তাদের জন্য অপশানটা কি? তাদের সংখ্যা 50 লক্ষ হোক বা 1 কোটি হোক, যেটাই হোক না কেন, আপনি ভবিষ্যতে যদি এটা বহুত্ববাদী সমাজ করতে চান, এটা ইনক্লুসিভ সমাজ করবেন, সমাজের মধ্যে এক ধরনের রিকনসিলিয়েশন করবেন, রিকনসিলিয়েশনের ব্যাপারে প্রধানত আওয়ামী লীগকে এগিয়ে আসতে হবে। তাদের যে অপরাধ, তাদের যে অন্যায়, তাদের যে ঠান্ডা মাথার যে হত্যাকাণ্ড সংগঠিত হবার সাথে আওয়ামী লীগের নাম যেভাবে জড়িয়ে আছে, তারা কিন্তু গত 1 বছরে তারা কিন্তু কোনো অ্যাপোলজি বলেন, কোনো দায়িত্বশীল কোনো বক্তব্য আমরা কিন্তু শুনিনি। আগে তাদেরকে এগিয়ে আসা। 2 নম্বর, তারপরে সমীকরণ কি দাঁড়াচ্ছে তার উপরে ডিপেন্ড করবে। কিন্তু আমি দেখি ভবিষ্যতে বাংলাদেশটাকে আমরা এরকম একটা প্রতিহিংসার জায়গা যদি বেরিয়ে আসতে হয়, তাহলে অপরাধের বাইরে যে মানুষ আছে, ভোটাররা আছে, তাদেরকে কিভাবে পরবর্তী গণতান্ত্রিক সমাজ তাদেরকে ধারণ করবে, একটা বহুত্ববাদী সমাজের মধ্যে এই ভাবনাটা শুধু আওয়ামী লীগকে যে তার তো একটা বিচারের প্রশ্ন আছে, বা কিন্তু সরকার, রাজনৈতিক দল সবাইকে বিবেচনার মধ্যে রাখা দরকার। এই ভোটের একটা অংশ জাপার করে তারা আওয়ামী লীগের ডামি হিসেবে কাজ করবে কিনা, অথবা অন্যান্য দলকে, অন্যান্য দলের জাপাকে কি মানুষ গ্রহণ করবে মনে না না না, জাপার তো ন্যূনতম দাতা তো এখন রাজনৈতিক দল হিসেবে এক্সিস্ট করে না। বাস্তবে তারা হাসিনার রাজনৈতিক সবচেয়ে বড় সহযোগী হিসাবে তারা যে অপরাধটা সংগঠিত করে এসছেন, এখন যতই বক্তৃতা করুক না কেন, কিন্তু জনমানুষে কার্যত তাদের কোনো জায়গাটা নেই। একটা চূড়ান্ত একটা সুবিধাবাদী দল হিসেবে মানুষ এদেরকে বিবেচনা করে আসছে। তবে এটা হয়তো ভবিষ্যতে এগুলো নিয়ে আমরা আরো আলোচনা করব। জি, ধন্যবাদ দুদু ভাই। আমি একটু একটা পরিসংখ্যানে আছি। আমাদের ব্র্যাক ইনস্টিটিউট প্রতি বছর পরিসংখ্যানটা গত বছরও করেছে, এবছরও করেছে। তারা 5000 সারা দেশের 5000 মানুষের মধ্যে গবেষণা করেছে। সেই স্যাম্পলিং অনুযায়ী তাদের একটা গবেষণার প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আগামী নির্বাচনে কাকে ভোট দিবেন পরিসংখ্যান বলছে বিএনপি 12%, জামাত ইসলামী 10.4%, আওয়ামী লীগ 7.3%, এনসিপি 2.8%, জাতীয় পার্টির 0.3%, অন্যান্য ইসলামিক দল 0.7%, অন্যান্য দল 1.8%, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নেয়নি 48.5%। ভোট দিবই না 2% রয়েছে। বিএনপির এবং জামাতের গত বছর ভোট দেওয়ার পরিসংখ্যান অনুযায়ী 2% ভোট কমেছেও। কিভাবে দেখছেন এই পরিসংখ্যানকে? আমি যারা এই পরিসংখ্যান বা গবেষণা বা এই আয়োজন করেছে, আমি তাদের ধন্যবাদ দিই। এবং তারা নির্বাচনমুখী একটা গোষ্ঠী বলে আমার কাছে মনে হয়েছে ব্র্যাককে, এবং তারা পজিটিভ রাজনীতির দিকে থাকতে চায়। এখানে একটা লক্ষণীয় বিষয়, বিএনপির ভোট কমছে অথবা বাড়ছে, বা আমার জামাতের কমছে বাড়ছে, এর থেকেও বড় আলোচনাটা হচ্ছে বিএনপির বাইরে আপনার জামাত এবং ইসলামী দল এবং এনসিপি যারা একই সুরে কথা বলছে, আপনি লক্ষ্য করবেন যে তারা যদি একসঙ্গে হয় তাহলে এই ভোট তাদের বেশি হবে এই পরিসংখ্যান অনুযায়ী। তো আমার কাছে ধারণা যে এই পরিসংখ্যান যদি বিএনপির বাইরের গোষ্ঠীগুলো নেয়, তাহলে কালকে নির্বাচনের ঘোষণা দেবে, তারা জয়লাভ করবে। তো তারা যারা এটা করছে তারা চাচ্ছে ইলেকশনটা হোক, তারা জিতলে, কারণ এরা তো খালি বিরোধিতা করছে। বিএনপি তখন সরকারের না, বিএনপি একটা রাজনৈতিক দল। বিএনপি বা পজিটিভ রাজনৈতিক দল হিসাবে, আন্দোলনকারী শক্তি হিসাবে বিএনপিকে ঠেকানোর জন্য আমি মনে করি বিএনপিকে ঠেকাতে গিয়ে তারা গণতন্ত্রকে ঠেকিয়ে ফেলছে, আমার কাছে মনে হয়েছে। এই মানে পরিসংখ্যান গবেষণা যাই বলেন, সেটাকে ইলেকশনের দিকে এদেরকে নিয়ে যাবে। আরেকটি কথা এই ক্ষেত্রে আমি বলে রাখি, জামাতের ভোট যদি বেড়ে থাকে, বিএনপির কাছাকাছি হয়, বা এনসিপিরও ভোট যদি একটু থেকে থাকে, না ওনাদের একটু বাড়ছে, বরঞ্চ এনসিপি তো কোনো রাজনৈতিক দল হিসাবে এর আগে ইলেকশন করে না, সেই হিসাবে যে পার্সেন্টই থাক না কেন, আমার কাছে মনে হয়েছে তারা তো একটা ভোটের অংশীদার।
কিসের জন্য? আন্দোলনের জন্য, ত্যাগ স্বীকারের জন্য, লড়াইয়ের জন্য, বিশেষ করে জামাত বা ইসলামী দলগুলো। তো বিএনপি কি ঘরের ভিতর শুয়েছিল? তার ভোট কমবে কেন? তার যদি ওদের 3টে সিট থেকে 10টা সিট হয়ে থাকে, তাহলে কত পার্সেন্ট? 3 গুণ তাদের ভোট বাড়ছে। তাহলে পর 250 সিটের অধিকারী যদি বিএনপি হয়ে থাকে, তাহলে এই আন্দোলন সংগ্রাম, বেগম জিয়ার মৃত্যু ঝুঁকি নেওয়া, হাজার হাজার না 60 লক্ষের ভিতর 50 লক্ষ আসামি বিএনপি, তাহলে তাদের তো 2% যদি বাড়ে, তাহলে তার বাংলাদেশে কোনো সিট থাকে না। আপনি কি তাহলে বলতে চাচ্ছেন এই যে সিদ্ধান্ত নেয়নি 48 ভাগ আর বলতে চাচ্ছে না 15 ভাগ? আমি কিছু বলতে চাচ্ছি এই যে 60 ভাগ, এটি আপনাদের দিকে যাবে? আমার কাছে মনে হয়েছে যারা এই ধরনের যে মানে ঘটনার সঙ্গে যুক্ত হবে, তাদেরকে আমি এই অনুরোধটা করব, সিম্বলিক 500 বা 5000 লোককে নিয়ে আনছি না, তো এই 500 লোক কি কোন গোষ্ঠীর থেকে নিয়ে আনছি? শ্রমিক থেকে নিয়ে আনছি, কৃষক থেকে নিয়ে আনছি, ছাত্র থেকে নিয়ে আনছি, না পাশের বাসার লোক থেকে নিয়ে আনছি? সব শ্রেণী আছে, ক্লাসই আছে, এটা দিয়েছে গ্রাজুয়েট, এসএসসি, এইচএসসি, হাই স্কুল, মানে এগুলো সবই তারা দেখেছে। এটা কোনো নমুনা আমার কাছে মনে হয়েছে, এটা স্যাম্পলিং করেছে ওরা। আমার অঞ্চলে গেলে বিএনপি ছাড়া কিছু খুঁজে পাবেন না। অনেক আবার আরেক জায়গায় গোপালগঞ্জের লোকদের দিয়ে যদি করেন, তো ওই জায়গাটায় স্বৈরতন্ত্রের লোকের ভোটাররাই বেশি ছিল। তো আপনি নমুনা হিসাবে সারা দেশ যে 64 জেলা আছে, এই জিনিসগুলো মানুষের বিতর্ক, আমি তো বলে দিলাম যে তাদের যে বিতর্ক আছে, তাহলে পরে এইটা হলে যারা নির্বাচন ঠেকাতে চায়, তারা এইটা ভালো করে পড়লে পরে বুঝতে পারবে তারা অনেক সংখ্যাগরিষ্ঠ। অনেক ধন্যবাদ। একদমই সাইফুল ভাই, 1 মিনিটে শুনতে চাই, এখনো সিদ্ধান্ত নেয়নি 48 ভাগ আর বলতে চাচ্ছে না 14 ভাগ। 48 ভাগ ভোট আসলে কোথায় যাবে? আর বলতে না চাওয়া সেটি কি? আমি ঠিক আছে, আমি প্রথমত আমার ব্যক্তিগতভাবে এসব জরিপের উপরে আমার কোনো আস্থা নেই, কিন্তু এগুলো তো সায়েন্টিফিক। আমি অতীতে বাংলাদেশে যেসব জরিপ হয়েছে, এর প্রায় 14.5 আনা এসব জরিপ, এগুলো অনেকগুলো অতিরঞ্জন হয়েছে, ভুল বলে এসব জরিপগুলো ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। ভারতের সর্বশেষ, ভারতের মতন এরকম একটা খুব বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে যেসব জরিপ হয়েছে, নির্বাচনের পরে জরিপকারীদের অনেকেই তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। তারা সম্ভাব্য হামলা আক্রমণের মুখে পড়তে পারে ভেবে তারা আত্মগোপন করেছেন। আমি আশা করব বাংলাদেশে এরকম পরিস্থিতি হবে না। আমি দুদুভাইয়ের কথাটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এই জরিপটা করা হয়েছে সম্ভবত যারা নির্বাচনকে ঠেকাতে চান, আসতে চান না, প্রলম্বিত করতে চান, তাদেরকে সম্ভবত নির্বাচনমুখী করানোর কোনো একটা সুদূর প্রসারী লক্ষ্য কাজ করে থাকলেও থাকতে পারে, এটাও এজেন্ডা। সেটা একটা কাজ হিসাবে এটা মনে হতে পারে। তারা বুঝতে পারেন নির্বাচন হলে তারা যদি এক হতে পারেন, এমনকি তাদের সরকার গঠনেরও একটা সম্ভাবনা আছে। এরকম কোনো চিন্তা কাজ করছে কিনা জানি না। আরেকটা যেটা বলেন, এটা ওখানে আমি কিছুটা অ্যাগ্রি করব, যে একটা বিরাট সংখ্যক ভোটার তারা এখনো পর্যন্ত নির্বাচনের ব্যাপারে তারা সিদ্ধান্ত গ্রহণ করেননি। সেই জায়গাটা মনে হয় যে আগামী আরও কয়েক মাস পরে নির্বাচনের এজেন্ডা, সমীকরণ এবং তারা তাদের কর্মসূচি দেখে, ম্যানিফেস্টো দেখে কি দাঁড়াচ্ছে, শেষ পর্যন্ত এই যে ফ্লোটিং ভোটার আমরা যাদেরকে বলি, তারা ঠিক করবেন। এবং সেটা স্বাভাবিকভাবেই যারা প্রধান স্টেক হোল্ডার এবং একটা বড় অংশ, তাদের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। অতীতে এটাই প্রমাণ হয়েছে। অনেক ধন্যবাদ কমরেড সাইফুল হক, অসংখ্য ধন্যবাদ শামসুজ্জামান দুদু, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও মনে করি সবার আগে দেশ আর সেই বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়তে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।